वक्त के सितम कम हंसी नहीं, आज है यहाँ कल कहीं नहीं। वक्त के परे अगर मिल गए कहीं, मेरी आवाज़ ही पहचान है। गर याद रहे हो नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा। मेरी आवाज़ ही पहचान है, गर याद रहे। রবি সকালেই নেমে এলো আঁধার। গতকালই সরস্বতী পুজোয় মেতেছিল বঙ্গবাসী, কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই এলো দুঃসংবাদ। আজ সরস্বতী বিসর্জনের দিন বিদায় নিলেন জ্যান্ত সরস্বতী। সঙ্গীত মহলে নেমে এলো শোকের ছায়া। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের নাইটিঙ্গেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। চলতি বছরের জানুয়ারি মাসের 8 তারিখ জানা যায় করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। চিকিৎসক পতিত সামদানি তার চিকিৎসা করছিলেন। চিকিৎসায় সাড়াও দিয়েছিলেন তিনি। তার শুনে আশার আলো দেখেছিলেন তার পরিবার ও তার ভক্তরা। কিন্তু আচমকাই শনিবার বাগদেবীর আরাধনায় দিনেই এলো দুঃসংবাদ। অত্যন্ত সংকটজনক অবস্থায় ফের ভেন্টিলেশনে দেওয়া হলো লতা মঙ্গেশকরকে। জানানো হয় হৃদযন্ত্রের গুরুতর সমস্যা দেখা দিয়েছে। শত লড়াইয়ের পরেও ফিরে আসতে পারলেন না কিন্নরকণ্ঠী লতা মঙ্গেশকর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুতে দুদিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার সমস্ত সরকারি অফিসে অর্ধ দিবস ছুটি থাকবে, এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি জানিয়েছেন আগামী 15 দিন রাজ্যে সুর সম্রাজ্ঞীর গান বাজবে। 1929 সালে ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। ভাই বোনদের মধ্যে লতা মঙ্গেশকর সবার বড়। তার ভাই বোনেরা হচ্ছেন মীনা খাদিকার, আশা ভোসলে, উষা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর। 1974 সালে সবচেয়ে বেশি গান রেকর্ড করার জন্য গিনিস বুকে নাম উঠেছিল তার। 1948 থেকে 1974 সালের মধ্যে 25,000-এরও বেশি গান রেকর্ড করার অনন্য নজির করেছেন তিনি। 3 বার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত লতা মঙ্গেশকর 1,000-এরও বেশি ভারতীয় সিনেমাতে প্লেব্যাক গান করেছেন। ভারতের 36টি আঞ্চলিক ভাষা ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। 1942 সালে মাত্র 13 বছর বয়সে সঙ্গীতে কেরিয়ার শুরু করেন তিনি। 70 বছরের কেরিয়ারে 30,000-এর বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী। লতা মঙ্গেশকর পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে পুরস্কার সহ ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পেয়েছেন। 1963 সালে 27 জানুয়ারি দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতীয় যুদ্ধে নিহত সেনাদের স্ত্রীদের জন্য তহবিল সংগ্রহে চলচ্চিত্র জগতে আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। সেই সময় ভারত চীন যুদ্ধের পরে রচিত এ মেরে ওয়াতন কে লোগো গেয়ে উঠলেন লতা মঙ্গেশকর। 6.5 মিনিটের গানটি গাইতেই পণ্ডিত জওহরলাল নেহেরুর চোখ ছলছল করে উঠল। গানটি সুর করেছিলেন শ্রী রামচন্দ্র। তবে গানটি ঘিরে অনেক অজানা গল্পও রয়েছে। এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন কর্নেল সৌমিত্র রায়। শুনে নেব তিনি কি বলেছেন। হ্যাঁ, যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটা লতা মঙ্গেশকর নাইট হয়েছিল। বছরটা আমার মনে নেই। তখন আমি যুব ভারতী ক্রীড়াঙ্গনের চিফ এক্সিকিউটিভ অফিসার। ইস্ট বেঙ্গল ক্লাবের সুপ্রকাশ গড়গড়ি ওটা অর্গানাইজ করেছিল। ওইটা লতা মঙ্গেশকর জির শেষ পাবলিক অ্যাপিয়ারেন্স ছিল, যেখানে উনি পাবলিক অ্যাপিয়ারেন্স মানে পাবলিক পারফরমেন্স। প্রায় 300 মিউজিশিয়ান ওখানে এসেছিল। এসে একটা অদ্ভুত প্রোগ্রাম সেখানে উনি করেছিলেন, যেটার দেখার জন্য প্রায় মোর দেন 1 লাখ স্পেকটেটর ছিল, যার ভেতর চিফ মিনিস্টার ছিলেন মাননীয় সুভাষ চক্রবর্তীজি, উনি স্পোর্টস মিনিস্টার ছিলেন। আর ভারতীয় সেনাবাহিনীর এখানে যে জিওসি ইস্টার্ন কমান্ড ছিলেন জেনারেল রবি আইব, উনিও ওনার ফ্যামিলির সঙ্গে এই প্রোগ্রামটা দেখার জন্য এসেছিলেন। শুধু প্রোগ্রাম না, তা সবাই চেয়েছিলেন লতা মঙ্গেশকর জির সঙ্গে যেন একটা যে ইন্টারাকশন, ওনাকে লাইভ দেখার যে একটা সুযোগ, সেই সুযোগটা কিন্তু সবাই হয়েছিল। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ইভনিং। তারপর কিন্তু লতা মঙ্গেশকর জি এই ধরনের পাবলিক প্রোগ্রাম করেননি। আচ্ছা, প্রথমে এই গানের একটু ব্যাকগ্রাউন্ডটা আমি বলি। এই গানটা লিখেছিলেন, মানে যে লিরিসিস্ট ছিল সে একজন, তার নাম ছিল কবি প্রদীপ। আর গান যে কম্পোজ করেছিলেন, যে মিউজিক দিয়েছিলেন, সে হচ্ছে শ্রী রামচন্দ্রন। সে মুম্বাইয়ের খুব প্রসিদ্ধ সঙ্গীতকার ছিলেন। আর গেয়েছিলেন লতা মঙ্গেশকর। আর এই গানটা লতা মঙ্গেশকর গেয়েছিলেন 26শে জানুয়ারি 1963 সাল, দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে। এই যে 26শে জানুয়ারি প্রোগ্রাম হয়, যেটা অ্যাটেন্ড করেছিলেন তখনকার দিনের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আর প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু। এই গানটা বেসিক্যালি এটা ছিল একটা ট্রিবিউট টু ফলেন হিরোজ অফ 62 ওয়ার। তার মানে 62 সালের ভারত চীন যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের ট্রিবিউটের জন্য এই গানটা করা হয়েছিল। কিন্তু এই গানটার যে একটা অদ্ভুত একটা ইমোশন, সেই ইমোশন কিন্তু শুধু 1962 সালের যুদ্ধের ফলেন হিরোদের জন্য ট্রিবিউট হলো না। এই গানটা এখনো, ভবিষ্যতেও, আর তখনও যত এই যুদ্ধে ফলেন সোলজাররা হবে তাদের ট্রিবিউটের একটা সিম্বল হয়ে থাকবে। আর আমার এখনো মনে আছে এই গানটা যখন লতা মঙ্গেশকর গাইছিলেন, গানটা হয়ে যাওয়ার পর নেহেরুজি লতা মঙ্গেশকরকে বললেন, তুমনে তো মেরা আঁখ মে আঁসু লে দিয়া। আর নেহেরুজি কিন্তু বললেন যে তুমি মুঝে রুলা দিয়া। ওখানে এই গান শুনে উনি কেঁদে দিয়েছিলেন। এই এক অদ্ভুত। লতা মঙ্গেশকরজি শুধু আমাদের বলবো না যে বিশ্ববিখ্যাত সিঙ্গার, তিনি একজন অত্যন্ত অত্যন্ত সিম্পল অ্যান্ড ইমোশনাল পাবলিক ছিলেন বা লোক ছিলেন। আমি বলি, উনি উনার বাবার নামে পুনাতে এখনো একটা হসপিটাল চালায়, সেটা যারা ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের দেখাশুনো করে। শুধু তাই না, উনি অনেক এনজিও যেগুলো সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করে, সেই সমস্ত এনজিও চালায়, এখনো চালাচ্ছিলেন। তা এই ধরনের ভারত রত্ন, আজকে দেখবেন ওনাকে যে সেরিমনি করা হচ্ছে, যে ক্রেমেশন সেরিমনি, সেটা যারা ভারত রত্নের অধিকারী তাদেরই এইভাবে সামরিক বাহিনী থেকে তাদের ক্রিমেশন করা হয়, গান ক্যারেজে ক্যারি করা হয় তাদের মর্টাল রিমেন্স। আর সামরিক বাহিনীর থেকে সমস্ত রকম
অ্যারেঞ্জ করা হয় বা ক্রিমেশনের যে সিস্টেমটা সেটা ফলো করা হয়। যে এই লতা মঙ্গেশকর জি কি বলবো আমি, আমার মানে ভাষা নেই। এত দুঃখের একটা দিন, আজকের দিনটা অত্যন্ত একটা দুঃখের দিন হুম হুম যে এই ধরনের একজন পার্সোনালিটি, তাকে আমি সিঙ্গার বলবো না, একটা ওভারঅল একটা ইমোশন, ভারতবর্ষের ইমোশন, শুধু ভারতবর্ষ না, বাংলাদেশ, বহু পাকিস্তান, এই সমস্ত দেশের মধ্যে লতা মঙ্গেশকর ইজ অ্যান ইমোশন। যার গান কিন্তু সবাইকে ইউনাইট করে, তার গান কিন্তু ডিভাইড করে না, সমস্ত দেশবাসীকে, বিশ্ববাসীকে ইউনাইট করার যে একটা ক্ষমতা ওনার সঙ্গীতের মধ্যে ছিল, থাকবে, আর যাবে না। তার কারণ দো শি হ্যাজ বিকাম সাইলেন্ট, হুম বাট স্টিল শি উইল বি হার্ড। ভয়েস ডোন্ট ডাই, দে জাস্ট ইকো। ওনার যে ভয়েস, সেটা বিশ্বব্যাপী কিন্তু ইকো করবে। কতদিন করবে সেটা ইতিহাসই বলবে। কথা বলেছেন কর্নেল কৌশিক সরকারও। শুনে নেব তিনি কি জানিয়েছেন। দেখুন, এই গানটা তো করা হয়েছিল বেসিক্যালি 1962 যে ওয়ার ক্যাজুয়ালিটিস এত বেশি হয়েছিল, হুম। এটা দেখে কবি প্রদীপ যে যিনি ছিলেন উনি হুম। এটা গানটা লিখেছিলেন মেরিন ড্রাইভে হাঁটতে হাঁটতে। তো সেই গানটা আমাদের আর্মিতে যথেষ্ট প্রভাবশালী, এবং কি হয় যখনই এই গানটা প্লে করা হয়, ইউ উইল ফাইন্ড ইনঅ্যাডভার্টেন্টলি মানে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এরকম একটা ফিলিং আসে। হুম। কারণ এত ভিতর থেকে উনি গেয়েছিলেন গানটা, যে শুনেছিলাম যে সেই সময় প্রাইম মিনিস্টার নেহেরুর চোখেও জল চলে এসেছিল। তো এই এই গানটা আমাদের আর্মিতে তো যেমন ধরুন ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল সং, আর আরেকটা আছে আমাদের আহ, একটা হিন্দি গান আছে যে সেই গানের সাথে এটা মানে একদম লিঙ্কড হ্যাঁ। একরকম যে দেখা যায়। উল্লেখ্য, মাত্র ১৩ বছর বয়সেই মারাঠি ছবির জন্য গান রেকর্ড করেন লতা। ১৯৪৫ সালে মুম্বাই পাড়ি দেন। ১৯৪৮ সালে মজবুত সিনেমায় প্রথম গান গেয়েছিলেন লতাজি। শ্রী ৪২০ ছবিতে নার্গিসের জন্য গেয়েছিলেন প্যার হুয়া ইকরার হুয়া। আওয়ারা ছবিতে নার্গিসের লিপে ঘর আয়া মেরা পরদেশি কালজয়ী। গাইড ছবিতে ওয়াদিয়া রহমানের লিপে আজ ফির জিনে কি তামান্না আজ সুপারহিট। মুগলে আজমে গিয়েছিলেন পেয়ার কিয়া তো ডরনা কিয়া। বাংলায় ১৮৫টি গান গেয়েছেন সুর সম্রাজ্ঞী। বারবার এসেছেন কলকাতায় গানের রেকর্ড করতে। বাংলার বিখ্যাত সব সুরকারদের সঙ্গে ছিল তার আত্মিক সম্পর্ক। শচীন দেববর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, পণ্ডিত অজয় চক্রবর্তী, রশিদ খান, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, কুমার শানু, কৌশিকী চক্রবর্তীর সঙ্গে তার ছিল মধুর সম্পর্ক। ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে গান গাওয়ার রেকর্ড একমাত্র তারই রয়েছে। এই দীর্ঘ সঙ্গীতময় জীবনে তিনি ভূষিত হয়েছেন নানা সম্মানে। তার জীবনে নানান জানা অজানা কিছু কথা তুলে ধরেছেন মুম্বাইয়ের বিখ্যাত চিত্রনাট্যকার শাকিল ওয়ারসি। শুনে নেব তিনি কি জানিয়েছেন আমাদের। लता मंगेशकर हमारे देश की एक महान गायिका थी, ये तो सभी कहते हैं, सभी जानते हैं। और ये बात भी सच है कि वो भारत रत्न, केवल भारत रत्न इसलिए नहीं कि उनको उपाधि दी गई, वो सचमुच की भारत रत्न थी। और जैसा कि दिलीप साहब ने भी कई बार उनका जिक्र किया, दिलीप कुमार जी ने, कि उनकी आवाज जो है वो एक भगवान की, ईश्वर की एक बहुत बड़ी देन है मानवता के लिए, पूरी इंसानियत के लिए। उनकी आवाज में सरस्वती बसती हैं, उनकी आवाज में भगवान बसते हैं। और जहां तक भाषा का ताल्लुक है, उन्होंने सभी भाषाओं में और खूब गीत गाए हैं। और चूंकि मराठी थी, मूल मराठी थी, तो मराठी होने के बाद भी उन्होंने उर्दू भाषा को सीखा और उर्दू भाषा के नुएंसेस को उन्होंने अपनाया।
और बड़ी मेहनत से, कड़ी मेहनत से उन्होंने सीखा उर्दू भाषा को। नौशाद साहब ने सबसे पहले फिल्म अंदाज में उनसे गजल गवाई थी, और उस गजल के लिए, उर्दू गजल के लिए उन्होंने उर्दू में उनसे उसके प्रोनाउंसिएशन पर मेहनत करवाई, और उनसे बहुत मेहनत के बाद में उनको उर्दू की जब पकड़ आ गई, उसके बाद में वो गजल उनसे गवाई गई जो बहुत हिट हुई, उठाए जा उनके सितम। और इस गजल के लिए जो अंदाज फिल्म के, पुरानी अंदाज फिल्म के जो डायरेक्टर थे महबूब साहब, वो विरोध कर रहे थे, वो इस बात के खिलाफ थे कि आपने एक मराठी गायिका को लेकर आप एक गजल गवा रहे हो। तो नौशाद साहब ने कहा नहीं, बोले वो बहुत अच्छी गायिका है और खानदानी गायिका है, और जहाँ तक भाषा है, वो भाषा तो हम उनकी अच्छी करवा के मेहनत से हो जाएगी, वो बहुत अच्छा गाएंगी, और उन्होंने बहुत अच्छा गाया। तो फिल्म अंदाज में पहली बार नरगिस हीरोइन के लिए उनको गाना मिला जो नौशाद साहब ने दिया, पहली बार। इसके पहले भी वो गाना गाती थी, लेकिन वो हीरोइन के लिए नहीं गाया था उन्होंने। 1948 में पहली बार उन्होंने ये गाना एक हीरोइन के लिए गाया, नरगिस जी के लिए, और बहुत अच्छा गाया। उसके बाद में कमाल अमरोही साहब ने फिल्म महल में उनसे गाना गवाया, जो बहुत सुपर हिट हुआ। और उसके बाद फिर मधुबाला जी ने एक बार ये कह दिया महल के बाद में कि अब मेरे गाने सारे लता जी ही गाएंगी। तो इस तरह से कितनी पीढ़ियों के लिए वो एक आदर्श थी, और कितनी हीरोइन ने ये शर्त लगाई कि हमारे गाने अगर कोई गाएगा तो लता मंगेशकर ही गाएंगी। तो लता मंगेशकर हमारे मतलब देश के लिए क्या, पूरी दुनिया के लिए एक बहुत बड़ी एक देन है, रही है वो। और इसमें कोई शक ही नहीं है कि उन्होंने कई भाषाओं के अंदर गाने के साथ साथ उन्होंने जो गाने के, जो एक कवि जो कहता है, या एक शायर कवि जो अपने शब्दों से कहना चाहता है, वो उसमें उतर जाया करती थी, और उतरने के बाद ही उनको वो भाव आते थे। जैसे कि कई बार ऐसा होता है फिल्म सिलसिला के अंदर, जावेद साहब ने जो गाना लिखा था कि हुई शाम मेरी मुलायम, हुई शाम ढलते ढलते मुलायम, तो शब्द मुलायम जो उन्होंने कहा है वो इतनी खूबसूरती से कहा है कि मतलब उसके जो अर्थ है वो निकल के सामने आ गए कि मुलायम, सॉफ्ट। तो शाम का सॉफ्ट होना, एन इवनिंग बीइंग सॉफ्ट का मतलब क्या होता है? सबमिशन, सरेंडर इसका मतलब होता है। तो वो सरेंडर जो एक औरत, एक महिला की फितरत होती है, सरेंडर करना, सबमिट हो जाना अपने आप को अपने प्रेमी के लिए, तो वो उन भावों को बहुत अच्छी तरह समझती थी। और ये तो एक मिसाल है, आप उनका कोई भी गाना ले लीजिए, हर गाने के अंदर वो भावों में उतर जाया करती थी, शब्दों के भाव में उतर के। और वो दरअसल गाती क्या थी, एक्टिंग करके अपने अंदर उसमें खो जाती थी। मैं 16 बरस की, 16 बरस की जो उन्होंने कहा है, तू 17 बरस का, चाहे पुराने गाने हो या नए गाने हो, हर शब्द में उतर के उनके उसके भावों में उतरने के बाद में वो उसमें खो जाती थी। ये ईश्वर की देन थी, और उन्होंने सीखा भी था। दीनानाथ मंगेशकर की पुत्री थी, तो एक खानदानी गायिका थी, उन्होंने सीखा था। एक बार उन्होंने किसी इंटरव्यू में कहा था कि जब वो छोटी सी थी तो वहाँ अपने पिताजी के घर के पास में जहाँ उनके शिष्य उनसे सीखने आया करते थे, तो वो खड़ी रहती थी जब छोटी सी थी। तो शुरू से ही, जैसे कहते हैं ना, उनकी घुट्टी में संगीत, उनकी घुट्टी में था, उनके ब्लड के अंदर संगीत था। छोटी सी थी जभी से उनकी घुट्टी के अंदर पिरो दिया गया था ये संगीत। और इसीलिए हालांकि उस टाइम पे उन्होंने वो शुरू से ही सीखा। तकलीफें भी उनकी फैमिली पे आई, और फिर अकेली थी, पूरे परिवार को संभालना और पूरे परिवार को मतलब ये लेके चलना भी था। सहगल की बहुत बड़ी फैन थी, केएल सहगल की। एक बार का जिक्र है, उन्होंने इंटरव्यू में कहा था एक दफा कि वो सहगल की इतनी बड़ी फैन थी, केएल सहगल की, कि उन्होंने बड़ी मुश्किल से पैसे जुटा के एक रेडियो खरीदा ताकि वो केएल सहगल के गाने सुन सके। और जब रेडियो खरीद सका तो जिस दिन उन्होंने रेडियो शुरू किया, उसी दिन केएल सहगल जी की मौत की खबर आई। तो उन्होंने गुस्से में रेडियो उठा के पटक के तोड़ दिया, बोले अब मैं रेडियो नहीं सुनूंगी। तो इस तरह की बहुत सी बातें हैं उनके जीवन की, जो उन्होंने मतलब ये कि एक रास्ता दिखाया। और जैसे कि कहते हैं ना, कोकिला और जो एक कोयल, एक सरस्वती उनके कंठ में
कंठ में उनके अंदर उनके बैठी हुई थी कंठ में, और मतलब उनका मुकाबला कोई नहीं कर सकता। कितनी गायिकाएं आएंगी और जाएंगी, लेकिन नोबडी कैन बी लता मंगेशकर, नोबडी। यहाँ तक कि जब आपको याद, शायद बहुत लोग इस बात को जानते हैं कि जब लता मंगेशकर का जब वो उरूज पे आई, उठान उनका हुआ, और जब वो फेमस हो गई, और जब उनकी कला जब बोलने लगी चारों तरफ, तो नूरजहां तो पाकिस्तान चली गई थी। नूरजहां भी बहुत बड़ी सिंगर थी, लेकिन नूरजहां पाकिस्तान चली गई, और सुरैया ने हकीकत में गाना छोड़ दिया कि लता मंगेशकर के सामने कोई टिक नहीं सकता, इसलिए सुरैया ने उसके बाद में गाना बिल्कुल ही छोड़ दिया, ना महफिलों में, ना किसी प्रोग्राम में, ना किसी स्टेज पे, और उन्होंने अपना पैकअप कर लिया। धीरे धीरे उनके सामने कोई नहीं टिक सकता था। उनकी बहन आशा भोसले बहुत अच्छी सिंगर है, और इसमें कोई शक नहीं, लेकिन उनका अलग ही एक ढंग है, उन्होंने अलग ही एक ख्याति प्राप्त की है, लेकिन देयर इज नोबडी लाइक लता, नोबडी, एंड देयर विल बी नोबडी लाइक लता। রবিবার তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই অবসান হল ভারতীয় সঙ্গীতের একটি অধ্যায়। তবে শুধুমাত্র ভারতে নয়, সুসম্রাজ্ঞী লতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। শোক জ্ঞাপন করেছে দিল্লিস্থিত মার্কিন দূতাবাস। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब तो आना और जाना है। दो पल के जीवन से एक उम्र चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। ব্যুরো রিপোর্ট, দৈনন্দিন।